হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কনসেপচুয়াল ফিজিক্স এক্সিস্ট। জেনপাস ইউজি 2026 যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাস কেমিস্ট্রি ক্লাস। এবং কেমিস্ট্রি থেকে পরমাণুর গঠন যে চ্যাপ্টারটা আছে, স্টার্টিং চ্যাপ্টার আমরা অ্যাটমিক স্ট্রাকচার বলে থাকি। তো সেই চ্যাপ্টারের যে ইন্ট্রোডাকশন পার্টটা থাকে না, প্রথম দিকের যে পার্টটা থাকে, ইলেকট্রন আবিষ্কার, প্রোটন আবিষ্কার, নিউট্রনের আবিষ্কার এবং সেইখানে তাদের যে ক্যারেক্টারিস্টিকগুলো, কী করে এক্সপেরিমেন্টগুলো করা হয়েছিল বা কী কী অবজারভেশন দেখা হয়েছিল, তো সেই জিনিসগুলো কিন্তু সাধারণত স্টুডেন্টরা ছেড়ে দেয়। এবং এছাড়াও তোমরা যেসব কোচিং সেন্টারে করছো বা কোনো টিউশনে করছো, সেখানেও কিন্তু এই পার্টটা থেকে সেভাবে পড়ানো হয় না। কিন্তু আমি তোমাদের বলে রাখি, জেনপাস ইউজি জন্য এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য এই পার্টটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। ওই ডাইরেক্ট বোরের পরমাণু মডেল বা রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ এক্সপেরিমেন্ট এইখান থেকে শুরু করলে হবে না, আমাদেরকে কিন্তু তার আগের বিষয়গুলোও জানতে হবে। ওকে, চলো তাহলে স্টার্ট করি। অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচারে আমরা কি জানি, সবার প্রথমে একটুখানি গল্প বলে দিই। সবার প্রথম আমরা যে মতবাদটা জানি সেটা হচ্ছে ডাল্টনের পরমাণুবাদ। ডাল্টন বলেছিলেন, কি বলেছিলেন? জন ডাল্টন বলেছিলেন যে পরমাণু অবিভাজ্য একটা কণা। ক্লাস 10-এ 9-এও আমরা পড়ে এসেছি এগুলো। পরমাণু হচ্ছে অবিভাজ্য একটা কণা, পরমাণুকে ফার্দার আর কোনোভাবে ভাঙা যাবে না, এটা আমরা পড়েছি। কিন্তু যত দিন গেল ধীরে ধীরে এটা বোঝা গেল যে পরমাণু বিভাজ্য, পরমাণুকেও ভাঙা যায় এবং পরমাণু ভেঙে অনেকগুলো পার্টিকেল পাওয়া যায়। বর্তমানে 35টা বা তার বেশি হয়তো পার্টিকেল পাওয়া গেছে। তার মধ্যে আমরা 3টে পার্টিকেলের নাম জানি, মূল বা মৌলিক কণিকার নাম জানি, সেটা হচ্ছে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন, যেগুলো পরমাণুর মধ্যে আছে। ঠিক আছে, তার মানে এখন থেকে যে মতবাদটা, ডাল্টনের যে মতবাদটা, সেটা ভুল প্রমাণিত হলো। তারপরে আমরা জানতে পারলাম যে পরমাণু অবিভাজ্য এবং পরমাণু 3টে মৌলিক কণা দ্বারা গঠিত, এবং সেই 3টে মৌলিক কণাকে কি? প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। তো এই 3টে মৌলিক কণা দ্বারা গঠিত। বিষয় হলো যে ডাল্টনের পরমাণুবাদের পরে কিভাবে আমরা বুঝতে পারলাম, বা বিজ্ঞানীরা কি করে বুঝতে পারলেন যে পরমাণুর মধ্যে আরও কিছু ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র কণা রয়েছে, এবং তারা সেই কণাগুলোকে কিভাবে আবিষ্কার করলেন। বর্তমানে সেই কণাগুলোর আধান, ভর বা যা যা ক্যারেক্টারিস্টিক হয়, চার্জ, আধান তো বললামই, তো এই যে ক্যারেক্টারিস্টিকগুলো হয়, এই বিষয়গুলো তারা কি করে বের করেছিলেন? তো সেই বিষয়টাই সেই নিয়েই আজকের আলোচনা, এবং এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। ঠিক আছে, চলো শুরু করে দিই। তোমাদের যদি এই নোটগুলো প্রয়োজন পড়ে, যেগুলো আমি এখানে ক্লাস নোট হিসেবে করাচ্ছি, তোমরা ডেসক্রিপশনে যাবে, হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে বা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে কন্ট্যাক্ট করবে, পেয়ে যাবে তোমরা। দেখো, পরমাণুর গঠন নিয়ে সবার প্রথমেই আমি যে গল্পটা বললাম সেটা লেখা আছে যে প্রথম দিকে প্রাচীন ধারণা ছিল যে পরমাণু হচ্ছে অবিভাজ্য। পরমাণু হচ্ছে অবিভাজ্য। আধুনিক ধারণা কি? পরমাণু বিভাজ্য এবং 3টি ফান্ডামেন্টাল পার্টিকেলস বা মৌলিক কণা দ্বারা গঠিত। কণাগুলো কি কি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এছাড়াও কিছু উপপারমাণবিক কণা বা সাব অ্যাটমিক পার্টিকেল পাওয়া যায়। আমি কয়েকটা এক্সাম্পল তোমাদের বলে রাখছি। যেমন তুমি পার্টিকেল হিসেবে পেতে পারো মেসন, ঠিক আছে, বোসন, এরকম প্রচুর পার্টিকেল আছে। তারপরে তোমার এরকম সিগমা পার্টিকেল দেওয়া আছে। ঠিক আছে, এগুলো হায়ার স্টাডি করতে গেলে তোমরা পাবে। ওমেগা পার্টিকেল আছে, এরকম প্রচুর পার্টিকেলস আছে। আপাতত আমাদের সিলেবাসের মধ্যে 3টে পার্টিকেল, কী কী বললাম? প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন, এবং এই 3টের আবিষ্কার নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো, উইলিয়াম ক্রুক্স বলে একজন সায়েন্টিস্ট ছিলেন। উইলিয়াম ক্রুক্স বলে একজন সায়েন্টিস্ট ছিলেন। তিনি ডিসচার্জ টিউব ব্যবহার করে এক ধরনের রশ্মি আবিষ্কার করেন। ডিসচার্জ টিউব কেমন? একটা কাচের নল, যেমনটা তুমি ছবিতে দেখতে পাচ্ছ, এরকম একটা কাচের নল। ঠিক আছে, তো এই কাচের নলের ছবিটাকে আমি চেঞ্জ করে দিই, পাশে এঁকে দিচ্ছি, তোমরা দেখো। এইরকম একটা নল, কাচের নল, ওকে। এবং এই কাচের নলে দুটো এইরকম দণ্ড ঢোকানো থাকে, এরকম একটা পাত এইদিকে লাগানো আছে, আর এই সাইডে আরও একটা পাত এইভাবে লাগানো আছে। এবং এই যে দুটো প্রান্ত, এই দুটো প্রান্তে কি করা হয় বলতো? এই দুটো প্রান্তে করা হয় তড়িৎ বিভব অ্যাপ্লাই।
কী করা হয়, তড়িৎ বিভব অ্যাপ্লাই করা হয়, হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। এই যে টিউবটা, এই টিউবটা ভ্যাকিউমও রাখা যায়, আবার এই টিউবের মধ্যে গ্যাসও রাখা যায়। মানে আমি বলতে চাইছি যে এই টিউবের মধ্যে ভ্যাকিউম ক্রিয়েট করেও এক্সপেরিমেন্ট করেছেন, আবার গ্যাস ঢুকিয়েও এক্সপেরিমেন্ট করেছেন, বিভিন্ন রকমভাবে এক্সপেরিমেন্ট করেছেন। বিষয়টা হলো যে এইখানে চাপ কমানো বাড়ানোর কিছু একটা সিস্টেম থাকবে, চাপকে আমি বাড়াতে পারি, কমাতে পারি, গ্যাসকে বের করে নিতে পারি। তো সেই বিষয়গুলো আমি এখানে আঁকছি না, ছবিতে এত জটিলতায় নিয়ে আসছি না, তুমি মুখে বলবো সেগুলো তুমি ধরে নেবে। তো এই কাচের টিউবটার মধ্যে দুটো প্লেট আছে, এদের মধ্যে একটাকে পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করা হয়, একটাকে নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করা হয়। ওকে, যেটাকে পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করা হয় তার নাম হচ্ছে অ্যানোড, এবং যাকে নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করা হয় তার নাম হচ্ছে ক্যাথোড। তার মানে একটা অ্যানোড আর একটা ক্যাথোড। ক্লিয়ার হয়েছে? এবার এর দুই প্রান্তে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে, মোটামুটি 10,000 ভোল্ট বা তারও বেশি। তোমরা এখানে পেয়ে যাবে, দেখবে 10,000 ভোল্ট উচ্চ বিভব অ্যাপ্লাই করা হয়, এবং চাপটা খুব কম দেওয়া হয়, মিনিমাম প্রেসার 0.01 মিলিমিটার পারদস্তম্ভের চাপ। বুঝতে পারলে আমি কি বললাম? তাহলে একটা ডিসচার্জ টিউব, সেই টিউবের মধ্যে, এটাকে ক্রুক্স টিউবও বলা হয় বা ক্রুক্স নলও বলা হয় উইলিয়াম ক্রুক্সের নাম অনুসারে। এই টিউবের মধ্যে প্রেসার রাখা হয়েছে কত, 0.01, এবং ভ্যাকিউম ক্রিয়েট করা হয়েছে। এবং কোনো কোনো বই দেখবে ভ্যাকিউম ক্রিয়েট করার কথাটা বলা নেই, গ্যাস মানে কোনো কিছু উল্লেখ করা নেই, গ্যাস দিয়েও এক্সপেরিমেন্ট করা যায়, ভ্যাকিউম। তবে উইলিয়াম ক্রুক্স প্রথমে যেটা করেছিলেন সেটা ভ্যাকিউম ক্রিয়েট করে, পরবর্তীকালে বিভিন্ন সায়েন্টিস্ট এসেছিলেন, তারা বিভিন্ন রকমের গ্যাস ঢুকিয়ে এক্সপেরিমেন্টটা করে দেখেছিলেন। সেটা নিয়ে আলোচনা একটু পরে হচ্ছে। তাহলে আমি বললাম যেটা, সেটা হচ্ছে যে এখানে ভোল্টেজ হাই অ্যাপ্লাই করা হচ্ছে 10,000 ভোল্ট, প্রেসার অ্যাপ্লাই করা হচ্ছে 0.01 মিলিমিটার পারদস্তম্ভের চাপ, মানে খুব নিম্ন চাপ। এরকম কন্ডিশনে এই হাই ভোল্টেজের জন্য তিনি দেখতে পেলেন যে এক ধরনের রশ্মি নির্গত হচ্ছে। রশ্মিটা অদৃশ্য রশ্মি, ভিজিবল নয় কিন্তু। তাহলে দেখতে পেলেন কি করে? দেখো বিষয়টা এরকম, তিনি যখন রশ্মি দেখলেন, আমি কালার নিইনি, তিনি দেখলেন যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে, এই অ্যানোডের মধ্যে ছোটো ছোটো ছিদ্র করে দিয়েছেন প্লেটটার মধ্যে, দেখতে পাচ্ছ এই প্লেটটাকে, এই প্লেটের মধ্যে এরকম ছোটো ছোটো ছিদ্র করা আছে, ঠিক আছে? ছিদ্র করে রেখেছে, তার কারণে এই দিক থেকে রেগুলো আসতে গেলে সেটা এর মধ্যে দিয়ে পাস করে যাবে। কার মধ্যে দিয়ে পাস করে যাবে? এই দিক থেকে যদি রে আসে তাহলে সেই রেগুলো এর মধ্যে দিয়ে পাস করে যেতে পারে, সেই কারণে ছিদ্র রেখেছিলেন। তিনি দেখলেন যে এই কাঁচের দেওয়ালে এই জায়গাটাতে, এই জায়গাটাতে, এই জায়গাটাতে আমি গ্রিন করে দিই, এই জায়গাটাতে সবুজ রঙের প্রতিপ্রভা সৃষ্টি হচ্ছে। কাঁচের দেওয়ালে কি কালারের প্রতিপ্রভা দেখতে পেলেন? সবুজ রঙের প্রতিপ্রভা দেখতে পেলেন। কেন হচ্ছে? কোনো এক ধরনের রশ্মি ওই দিক থেকে আসছে এবং এই অ্যানোডকে ভেদ করে এর মধ্য দিয়ে পাস করে যাচ্ছে। বুঝতে পারলে? কোনো এক ধরনের রশ্মি এই দিক থেকে আসছে, অ্যানোডকে ভেদ করে পাস করে যাচ্ছে এবং কাঁচের দেওয়ালে ধাক্কা খাচ্ছে, এবং তখন সবুজ রঙের প্রতিপ্রভা সৃষ্টি করছে। তো এই যে রশ্মিটা, এটা ক্যাথোড থেকে বেরিয়ে আসছে, মানে ক্যাথোড থেকে এই রশ্মিগুলো বেরিয়ে আসছে। তখন কিন্তু এই রশ্মির কোনো কারণ জানা নেই, কেন তৈরি হচ্ছে, এর প্রকৃতি জানা নেই, কিছু জানা নেই। তিনি দেখলেন এক ধরনের রশ্মি আসছে, অদৃশ্য রশ্মি, এবং সেটা বিপরীত দিকে গিয়ে কাঁচের দেওয়ালে প্রতিপ্রভা সৃষ্টি করছে, সবুজ রঙের প্রতিপ্রভা সৃষ্টি করছে। তিনি এই রশ্মির নাম দিলেন ক্যাথোড রশ্মি। কি নাম দিলেন এই রশ্মির নাম? ক্যাথোড রশ্মি। যেহেতু এই রশ্মিটা ক্যাথোড থেকে উৎপন্ন হচ্ছে, তিনি এই রশ্মির নাম দিয়ে দিলেন ক্যাথোড রশ্মি। পরবর্তীকালে এই রশ্মির প্রকৃতি নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকমভাবে এক্সপেরিমেন্ট করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য একজন বিজ্ঞানী জে থমসন বা টমসন ইংরেজি নাম। তো বিজ্ঞানী জে থমসন, তিনি এই ক্যাথোড রশ্মির বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করেন, এবং সেই ক্যাথোড রশ্মির প্রকৃতি কী সেইটা তিনি যাচাই করার চেষ্টা করেন। তিনি কী কী দেখেছেন আমি বলি। তিনি দেখলেন যে এইখান থেকে যখন রশ্মিগুলো বেরিয়ে আসছে, সেই রশ্মিগুলো ক্যাথোড প্লেট থেকে লম্বভাবে নির্গত হচ্ছে, পারপেন্ডিকুলারলি নির্গত হচ্ছে, মানে আলোর মতো সোজা সরল রেখা পথে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও তিনি কী দেখলেন? তিনি দেখলেন যে এই টিউবটার মধ্যে যদি আমি কোনো একটা ফ্যান বা একটা চাকাকে রেখে দিই যে ঘুরতে পারে, সেই চাকাটাকে যদি রেখে দিই, তাহলে এই ক্যাথোড রশ্মির জন্য চাকাটার মধ্যে রোটেশন ক্রিয়েট হচ্ছে, মানে চাকাটা ঘুরছে। তো এখান থেকে তিনি ডিসাইড করলেন যে এই চাকাটা ঘুরছে, তবে নিশ্চয়ই যে রশ্মিটা আছে তার মধ্যে কিছু ভরবেগ আছে। মোমেন্টাম যদি না থাকে, ভরবেগ যদি না থাকে, তাহলে কী করে কাইনেটিক এনার্জি ক্রিয়েট হচ্ছে এখানে? মানে চাকাটা ঘুরছে কী করে, বা পাখাটা ঘুরছে কী করে?
তো নিশ্চয়ই তার মধ্যে কিছু মোমেন্টাম আছে, তার মানে ওগুলো কিছু কণার স্রোত, যার ভর আছে বেগ আছে। বোঝা গেল? এরকমভাবে কিন্তু তিনি বিভিন্ন এক্সপেরিমেন্ট করেন। তিনি কি করেছেন, তিনি এই ডিসচার্জ টিউবের মধ্যে এক ধরনের পাত রেখেছেন, অ্যালুমিনিয়াম পাত রেখেছেন, বিভিন্ন ধাতব পাত রেখেছেন, এবং দেখছেন যে ওটার উপর যখন ক্যাথোড রশ্মি পড়ছে তখন সেই ধাতব পাতটা উত্তপ্ত হচ্ছে। তার মানে ক্যাথোড রশ্মি কোনো ধাতব পাতকে আঘাত করতে গেলে তাপ উৎপন্ন করছে। বোঝা গেল? টাংস্টেনের মতো যে শক্ত ধাতুগুলো আছে সেই ধাতুর উপর যখন ক্যাথোড রশ্মি পড়ছে তিনি দেখলেন সেখান থেকে এক্স রশ্মি নির্গত হচ্ছে। বোঝা যাচ্ছে? তারপরে তিনি কি করলেন, খুব ভালো একটা মানে এক্সপেরিমেন্ট করেছেন। তিনি কি করেছেন যে পজিটিভ নেগেটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করে দেখেছেন যে রশ্মিটা কোন দিকে বেঁকে যাচ্ছে। ধরো এই সাইডে এই দিকটাতে পজিটিভ আর এই দিকটাতে নেগেটিভ, এরকমভাবে পজিটিভ এবং নেগেটিভ প্লেট তিনি বসিয়ে দেখলেন। তিনি দেখছেন যে এই ক্যাথোড রেগুলো পজিটিভের দিকে বেঁকে যাচ্ছে, এইভাবে আসার পর এরকম পজিটিভ টার্মিনাল যেদিকে আছে সেই দিকে বেঁকে যাচ্ছে। তার মানে কি বোঝা গেল, নিশ্চয়ই বিপরীত আধানযুক্ত কোনো কণা আছে বলেই পজিটিভ প্লেটের দিকে বেঁকে যাচ্ছে। আবার বিপরীত আধানযুক্ত কণা না হলেও বেঁকে যেতে পারে, নিস্তরিত হলেও বেঁকে যেতে পারে, সেটা আমরা ফিজিক্সে পড়েছি ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টারে। তো এটা একটা একটুখানি ধারণা করা গেল। এবার তিনি চৌম্বক ক্ষেত্রে অ্যাপ্লাই করলেন। তোমরা পড়েছো তো চৌম্বক ক্ষেত্র, লরেঞ্জ বল। চৌম্বক ক্ষেত্রে কোনো আধান যদি প্রবেশ করে যায় লম্বভাবে কিছু ভেলোসিটি নিয়ে, তাহলে সেটা সার্কুলার পথে রোটেট করতে থাকে। তো পজিটিভের জন্য একরকমের ডাইরেকশন হয়, নেগেটিভের জন্য একরকমের ডাইরেকশন হয়। ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল আমরা ইউজ করি ওখানে। তো সেরকমভাবে তিনি এখানে চৌম্বক ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখলেন যে এই কণাগুলো এমনভাবে বেঁকে যাচ্ছে যেন ঋণাত্মক কণা যেদিকে বেঁকে যেত সেই দিকে যাচ্ছে। যদি ঋণাত্মক আধান বিশিষ্ট কোনো কণা থাকতো সেই যেদিকে চলে যেত, এই কণাগুলো সেই দিকে বেঁকে যাচ্ছে। ব্যাস, তিনি ডিসাইড করে নিলেন যে নিশ্চয়ই এই কণাগুলোর চার্জ ঋণাত্মক আছে। বুঝতে পারলে? তো এইরকম তিনি বিভিন্ন এক্সপেরিমেন্ট করেছেন, এবং সেই এক্সপেরিমেন্টগুলোর নিরিখে আমরা যে প্রকৃতি বা ধর্মগুলো জানতে পারি সেগুলো এখানে এক এক করে লিখে রেখেছি। একটু একটু করে পড়বো, বলবো, তোমরা দেখার চেষ্টা করো। পথে অস্বচ্ছ বস্তু থাকলে তার তীক্ষ্ণ ছায়া পড়ে, মানে সরলরেখা পথে চলছে। যে তোমার এইখান থেকে বেরাচ্ছিল, ক্যাথোড রশ্মিগুলো বেরাচ্ছিল, সেই ক্যাথোড রশ্মির পথে যদি আমি কোনো একটা অস্বচ্ছ বস্তুকে রেখে দিই তাহলে তার একটা ছায়া তৈরি হচ্ছে, প্রতিচ্ছায়া এবং তীক্ষ্ণ ছায়া তৈরি হচ্ছে। তবে নিশ্চয়ই রশ্মিগুলো সরলরেখা পথে যাচ্ছিল, যে সাইজের অবজেক্ট ছিল ঠিক সেই সাইজেরই ছবি তৈরি হচ্ছে, প্রতিচ্ছায়া তৈরি হচ্ছে। বুঝতে পারছো তো? গতিশক্তির কথা বললাম যে একটা পাখা যদি রাখা হয় চাকাযুক্ত, তাহলে সেই চাকাটি ঘুরতে থাকে। ক্যাথোড রশ্মি ধাতব পাতের উপর পড়লে তার তাপমাত্রা বাড়ে, বলে দিয়েছি আমি এগুলো। তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করে রশ্মিটি ঋণাত্মক আধান বিশিষ্ট কণার মতো বিক্ষেপিত হয়, আর এখান থেকে সিদ্ধান্ত করা হয় যে এটা ঋণাত্মক কণার স্রোত। বুঝতে পারো? পরবর্তীকালে এটাই প্রমাণ হয়ে গেল যে এটাই ইলেকট্রন, মানে এর নাম দেওয়া হলো ইলেকট্রন, ঋণাত্মক কণার স্রোত। এই রশ্মির প্রকৃতির নলের গ্যাস খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। পয়েন্টটা কি আছে যে এই রশ্মির প্রকৃতি নলের গ্যাস এবং ক্যাথোডের প্রকৃতির উপর নির্ভর করে না। মানে বিষয়টা কেমন, আমি যে ক্যাথোডটা ইউজ করেছিলাম, দেখো এই ছবিতে দেখো, এই যে আমি ক্যাথোডটা ইউজ করেছিলাম, এই ক্যাথোডটা বিভিন্ন মেটেরিয়ালের হতে পারে। তো যে মেটেরিয়ালই নিই না কেন বা যে মেটেরিয়ালই নিই না কেন, দেখা যাচ্ছে প্রত্যেক ক্ষেত্রে একই ধর্ম বিশিষ্ট কণা পাওয়া যাচ্ছে। তবে নিশ্চয়ই ক্যাথোডের প্রকৃতির উপর নির্ভর করছে না এই রশ্মিটা। এবং এর মধ্যে প্রথমত ভ্যাকিউম নিয়ে কাজ করেছিলাম। আমি যদি বিভিন্ন গ্যাসও নিই, সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে গ্যাস পরিবর্তন করছি, ধরো অক্সিজেন গ্যাস নিচ্ছি বা কখনো নাইট্রোজেন গ্যাস নিচ্ছি, তার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এই রশ্মির প্রকৃতি চেঞ্জ হচ্ছে না। তার মানে এই রশ্মি গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করছে না এবং ক্যাথোডের মেটেরিয়ালের উপর নির্ভর করছে না। তার মানে কি, প্রত্যেকটা মেটেরিয়াল বা প্রত্যেকটা গ্যাসের এটা একটা অবশ্যম্ভাবী বৈশিষ্ট্য, মানে প্রত্যেকের মধ্যে এই বৈশিষ্ট্যটা আছেই, এই ধরনের রশ্মিটা আছেই, বা এই পার্টিকেলটা প্রত্যেকের মধ্যে আছেই, বলে প্রত্যেকটা থেকে একই ধর্ম বিশিষ্ট পার্টিকেল বেরিয়ে আসছে। বোঝা গেল? ক্যাথোড রশ্মির ধর্ম ধীরে ধীরে আমরা আবিষ্কার করছি। এর নামই ইলেকট্রন, পরবর্তীকালে আমরা এটাকে পরমাণু একটা মৌলিক উপাদান হিসেবে জানি। যাই হোক, আচ্ছা, জিঙ্ক সালফাইড বা বেরিয়াম প্ল্যাটিনোসাইড প্রলিপ্ত পর্দার উপর পড়লে প্রতিপ্রভার সৃষ্টি করে। ওকে, ক্যাথোড রশ্মি গ্যাসকে আয়নিত করে, এর মধ্যে যে গ্যাসটা আছে তাকে আয়নিত করছে, এবং টাংস্টেন মলিবডেনাম এর মতো শক্ত ধাতুকে আঘাত করতে গেলে এখান থেকে এক্স রশ্মি নির্গত হচ্ছে। আমি বলে দিয়েছি অলরেডি। তার মানে এই বিষয়গুলো তোমাদের কাছে কঠিন হওয়ার মতো কিছু নেই। ঠিক আছে, গল্পটা ভালো করে শোনো। ক্যাথোড রশ্মি যদি বুঝে যাও তাহলে একই রকমভাবে অ্যানোড রশ্মি মানে প্রোটনের আবিষ্কার, ঠিক একই রকমভাবে নিউটনের আবিষ্কার, এগুলোও খুব সহজ হয়ে যাবে। ওই জন্য ক্যাথোড রশ্মিটা বোঝাতে আমি একটু সময় নিচ্ছি। আবার গল্পের মতো করে শোনো, গল্প মনে থাকতে গেলেই থিওরিটা মনে থেকে যাবে। আবার বলছি,
বিজ্ঞানী উইলিয়াম ক্রুক্স সবার প্রথমে কী করেছিলেন, এক ধরনের ডিসচার্জ টিউব নিয়েছিলেন কাচের, যার এক প্রান্তে ক্যাথোড ছিল আর এক প্রান্তে কী ছিল, অ্যানোড ছিল। তিনি দুই প্রান্তে কী করলেন, হাই ভোল্টেজ অ্যাপ্লাই করলেন, প্রায় 10,000 ভোল্ট, এবং খুব নিম্ন চাপ 0.01 মিলিমিটার পারদস্তম্ভের চাপে তিনি এক্সপেরিমেন্ট করে দেখলেন যে ক্যাথোড থেকে এক ধরনের রশ্মি নির্গত হচ্ছে এবং সেটা বিপরীত দিকে অ্যানোডের দিকে গিয়ে, দেখো অ্যানোডে যদি ছিদ্র করা না থাকতো তাহলে অ্যানোডে গিয়ে মিলিয়ে যেত, ছিদ্র করা আছে বলে ওই ছিদ্রের মধ্যে দিয়ে রশ্মিগুলো যাচ্ছে, গিয়ে কাচের উপরে পড়ছে এবং সবুজ রঙের প্রতিপ্রভা সৃষ্টি করছে। ঠিক আছে, তো তিনি এই রশ্মির নাম দিলেন কি, ক্যাথোড রশ্মি। পরবর্তীকালে বিজ্ঞানী জে জে থমসন এই রশ্মি নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করেন, বারবার এক্সপেরিমেন্ট করেন, প্রচুর এক্সপেরিমেন্ট করেন, এবং তিনি প্রত্যেকটা এক্সপেরিমেন্টের মাধ্যমে এর প্রকৃতি নির্ধারণ করার চেষ্টা করেন। তিনি দেখেন যে এই ডিসচার্জ টিউবের মধ্যে আমি যদি গ্যাসের পরিবর্তে অন্য কোনো গ্যাস রেখে দিই, অক্সিজেনের পরিবর্তে নাইট্রোজেন রেখে দিই, নাইট্রোজেনের পরিবর্তে আরও অন্য কোনো কার্বন ডাইঅক্সাইড গ্যাস রেখে দিই, যেই গ্যাসে রাখি না কেন, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এই যে কণাটা বেরিয়ে আসছে তার যে ধর্ম, কিছু ম্যাথামেটিক্যাল ধর্ম বের করছিলেন সেটা আমি পরে বলছি, তার যে ধর্ম সেটা একই থাকছে। তার মানে প্রত্যেকটা গ্যাসের মধ্যে এই কণাটার ধর্ম আছে নিশ্চয়ই। আচ্ছা, ক্যাথোডকে চেঞ্জ করে করে দেখছেন না, কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে প্রত্যেকটা ক্যাথোডের মধ্যেই নিশ্চয়ই এই ধর্মটা আছে। তার মানে ক্যাথোডের প্রকৃতির উপর নির্ভর করে না, গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না। বোঝা গেল তো? ওকে, নেক্সট তিনি দেখলেন যে এই ডিসচার্জ টিউবের মধ্যে যদি আমি একটা চাকাযুক্ত পাখা রেখে দিই, বা একটা চাকা রেখে দিই বা একটা পাখা রেখে দিই, দেখা যাচ্ছে যে এটার মধ্যে রোটেশন ক্রিয়েট হচ্ছে, এটা ঘুরছে, তাই নিশ্চয়ই কণাটার মধ্যে কিছু মোমেন্টাম আছে, কিছু ভরবেগ আছে, ভর এবং বেগের সমন্বয়, ভরবেগ আছে। আচ্ছা, এর মধ্যে কোনো একটা অস্বচ্ছ বস্তু রেখে দিলেন, তিনি দেখলেন যে তার একটা ছায়া তৈরি হয়েছে, প্রতিচ্ছায়া, এবং সেটা তীক্ষ্ণ ছায়া তৈরি হয়েছে, তার মানে রশ্মিগুলো সরল রেখাপথে যাচ্ছে। তিনি দেখলেন ক্যাথোড থেকে রশ্মিগুলো লম্বভাবে নির্গত হচ্ছে। তিনি দেখলেন যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র যদি অ্যাপ্লাই করি বাহ্যিকভাবে, তাহলে এই যে আচরণটা করছে সেটা একটা ঋণাত্মক আধান বিশিষ্ট কণার মতো, সেখান থেকে ডিসাইড করলেন যে এর আধান ঋণাত্মক হবে। এত কিছু তিনি কিন্তু করে গেলেন। ঠিক আছে, শুধু এই নয়, এখান থেকে তিনি অনেক কিছু বের করেছেন। কী কী বের করেছেন? তিনি E/m এই অনুপাতটাও বের করেছেন। তোমরা নাম জানো তো E/m অনুপাতটা, আপেক্ষিক আধান। মানে প্রথম দিকে কিন্তু আধান বের করা মুশকিল, আধান বের করা যেত না, E/m এই অনুপাতটা বের করা যেত। এবং এই E/m রাশিটা এসেছিল কোথা থেকে? ওই লোরেঞ্জ বল আর চৌম্বক বল, ওই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে এসেছিল ফিজিক্সের। তো E/m এই অনুপাতটা প্রথম দিকে বের করা যেত, তখন আলাদা করে চার্জ বের করা যেত না, আলাদা করে মাস বের করা যেত না। তো জে জে থমসন কী করেছিলেন, এই E/mটা বের করে রেখেছিলেন। ঠিক আছে, এবং তিনি দেখেছিলেন এই E/m এর মানটা আসছে 1.76 ইন্টু 10^11, তুমি এটাকে বলবে কুলম পার কেজি, মুখস্থ করে নেবে। এটা ইলেকট্রনের জন্য, হ্যাঁ, যে পার্টিকেলগুলো আবিষ্কার হলো ওইগুলোর জন্য। এই পার্টিকেলগুলোকে তো নাম দিয়ে গেছিলেন উইলিয়াম ক্রুক্স ক্যাথোড রশ্মি। ঠিক আছে, পরবর্তীকালে জে জে থমসন এইটাকে নাম দিলেন নেগেট্রন, নেগেটিভ চার্জ যেহেতু আছে সেই জন্য এটার নাম দিলেন নেগেট্রন, জে জে থমসন। এর পরবর্তীতে বিজ্ঞানী স্টোনি তিনি আবার এটার নাম দিয়েছিলেন ইলেকট্রন। ঠিক আছে, তো ইলেকট্রন নামকরণ করেছেন স্টোনি, বিজ্ঞানী স্টোনি। নেগেট্রন নাম করেছেন বিজ্ঞানী জে জে থমসন, এবং ক্যাথোড রশ্মি নাম দিয়েছেন উইলিয়াম ক্রুক্স। যাই হোক, তো E/m এই অনুপাতটা তিনি বিভিন্ন এক্সপেরিমেন্ট করলেন এবং বের করলেন যে 1.76 10^11 কুলম পার কেজি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা মান বেরিয়েছে, কারণ পরবর্তীকালে এই মানটাকে কাজে লাগিয়ে মিলিক্যানস অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, নাম শুনেছ? তোমাদের সিলেবাসে নেই, বাট নাম হয়তো শুনেছ। মিলিক্যানস অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি কিন্তু এখান থেকে চার্জ বের করেছিলেন এবং মাস বের করেছিলেন ইলেকট্রনের। ওকে, তো সেই জন্য এই অনুপাতটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। E/m অনুপাতটা বের করেছিলেন কে? বের করেছিলেন জে জে থমসন বের করেছিলেন। গল্পের মতো করে মনে থাকছে, হিস্ট্রি বলছি আমি। ইলেকট্রনের ধর্ম ও পরিমাপ। এবার দেখো, ইনি হচ্ছেন জে জে ইনি হচ্ছেন জি জে স্টোনি। আচ্ছা দেখো, বিজ্ঞানী জে জে থমসন ক্যাথোড রশ্মির কণাগুলোর আধান এবং ভর এর অনুপাত E/m পরিমাপ করেন, এবং সেই মানটা কত লিখে দিলাম আমি? 1.76 10^11 কুলম পার কেজি। নামকরণ করেছেন জি জে স্টোনি। হ্যাঁ, জি জে স্টোনি। এই কণাগুলোর নাম দিয়েছেন ইলেকট্রন। ইলেকট্রনের আধান, মিলিক্যানস অয়েল ড্রপ পরে এক্সপেরিমেন্ট হলো, সেখান থেকে ইলেকট্রনের আধান আসলো, সেগুলো এখানে আমি ইনফরমেশন অ্যাড করে দিচ্ছি। তোমরা জানো ইলেকট্রনের আধান কী হয়? -1.602 10⁻⁻19 কুলম, 1.6 10⁻⁻19 কুলম। ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻31 কেজি। ইলেকট্রনের ব্যাসার্ধ, এটা মনে রাখো, অনেকের এটা মনে রাখে না, 2.8 ফার্মি। হ্যাঁ, ফার্মি মানে কি? 10⁻⁻15 মিটার,
ওকে, তো আশা করি সমস্যা নেই। ইলেকট্রনের ব্যাসার্ধ 2.8, মুখস্থ হয়ে যাবে সহজেই। 2.8, কোনো কোনো বইতে দেখবে শুধু 2 লেখা আছে, ঘাবড়ানোর কিছু নেই। তো 2.8 ফার্মি, ফার্মি দিয়ে মনে রাখবে। এবং 1 ফার্মি মানে কত বললাম? 10⁻⁻15 মিটার। ওকে, সেন্টিমিটারে গেলে 10⁻⁻13 হবে। যাই হোক, তাহলে আমরা এখান থেকে ক্যাথোড রশ্মিটাকে কীভাবে ছিলাম, যে ক্যাথোড রশ্মি আর কিছুই নেই, ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। এবং এই ইলেকট্রন প্রত্যেকটা মেটেরিয়ালের অ্যাটমের প্রপার্টি, প্রত্যেকটা মেটেরিয়ালের অ্যাটমের মধ্যে এই ইলেকট্রন অবশ্যই আছে। এখনো পর্যন্ত এগুলো আবিষ্কার হয়নি যে ইলেকট্রন কোন কক্ষপথে ঘুরছে, কীভাবে ঘুরছে, ওগুলো আমরা রাদারফোর্ড আলফা কণা বিচরণ পরীক্ষায় যাব, সেখানে গিয়ে করবো। বোরের মডেল আছে, সেইখান থেকে আমরা দেখব। তাহলে আপাতত এইটা বোঝা গেল যে ইলেকট্রন বলে এক ধরনের কণা পরমাণুর মধ্যে আছে, অর্থাৎ পরমাণু অবিভাজ্য নয়, পরমাণু বিভাজ্য। কিন্তু ততদিনে এইটাও আবার এক্সপেরিমেন্ট হয়ে গেছিলো, এটাও দেখা হয়ে গেছিলো যে পরমাণু কিন্তু একটা নিস্তড়িত কণা। পরমাণু হচ্ছে এক ধরনের নিস্তড়িত কণা, তার মানে পরমাণুর মধ্যে কোনো চার্জ নেই। তাহলে আমরা যে পেলাম ইলেকট্রনের আবার নেগেটিভ চার্জ, তার মানে নিশ্চয়ই এখানে সমান মানের কোনো উল্টো একটা পজিটিভ চার্জ থাকতে হবে, তবেই তো নিউট্রাল হবে। তাহলে এই যে ধারণাটা আসলে, এখান থেকে আবার কিন্তু আরেক ধরনের কণা আবিষ্কারের চেষ্টা শুরু হয়ে গেল, বুঝতে পারলে? তো এখান থেকে চলে এসেছেন বিজ্ঞানী গোল্ডস্টেইন। বিজ্ঞানী গোল্ডস্টেইন এই এক্সপেরিমেন্টটাই করলেন, তবে একটু অন্যরকমভাবে। তিনি কি করলেন? তিনি এই ছবি আঁকাই আছে এখানে, দেখে নাও। আমি একটু এটাকে চেঞ্জ করে দিই। এখানে ক্যাথোডের মধ্যে অ্যানোডের মধ্যে ছিদ্র ছিল, এটা অ্যানোড ছিল, সরি নামটা দিতে হবে, এটা অ্যানোড ছিল আর এটা ক্যাথোড ছিল, ঠিক আছে না? ক্যাথোড থেকে রশ্মিগুলো যাচ্ছিল এবং অ্যানোডকে ভেদ করে এই দেওয়ালে প্রতিপ্রভা সৃষ্টি করেছিল। এটা এতদূর পর্যন্ত আমরা জানি, তাই তো? গোল্ডস্টেইন কী করলেন? গোল্ডস্টেইন এর মধ্যে গ্যাস নিলেন, ভ্যাকিউম নয় কিন্তু, গ্যাস নিলেন, এবং গ্যাস নিয়ে তিনি কি করলেন, এই যে ক্যাথোডটা আছে, এই ক্যাথোডের মধ্যেও ছিদ্র করে দিলেন, এই ক্যাথোডের মধ্যেও ছোটো ছোটো ছিদ্র করে দিলেন, ঠিক আছে? এবং তিনি দেখলেন যে এই ক্যাথোডকে ভেদ করেও আবার কিছু ধরনের রশ্মি নির্গত হচ্ছে, কিছু ধরনের রশ্মি এইদিকে নির্গত হচ্ছে। এবং এই রশ্মিটার নাম কি দিলেন? অ্যানোড রশ্মি। কী নাম দিলেন এই রশ্মিটার নাম? অ্যানোড রশ্মি। যেহেতু অ্যানোডের দিকে যাচ্ছে, সরি ক্যাথোডের দিকে যাচ্ছে, অ্যানোড থেকে আসছে। কোথা থেকে আসছে? অ্যানোড থেকে আসছে, অ্যানোডের দিক থেকে আসছে। তো এই রশ্মিটার নাম অ্যানোড রশ্মি। আবার এটাকে ক্যানাল রশ্মিও বলেছেন। ক্যানাল রশ্মি নাম দিয়েছেন কারণ ক্যাথোডকে ছিদ্র করেছি, ক্যাথোডের ছিদ্রের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই থেকে এটার নাম দিয়েছেন ক্যানাল রশ্মি। তো অ্যানোড রশ্মি বা ক্যানাল রশ্মি দুটো এক ধরনের রশ্মি। এটা কে দেখলেন, মানে লক্ষ্য করলেন? বিজ্ঞানী গোল্ডস্টেইন, ঠিক আছে? তারপরে আবার জে থমসন, তিনি আবার এক্সপেরিমেন্ট শুরু করলেন, এই অ্যানোড রশ্মির প্রকৃতি আবিষ্কারের চেষ্টা শুরু করলো। তিনি কি করলেন? এখানে ওই একই রকমভাবেই তোমার পজিটিভ আর তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করলেন। দেখলেন যে পার্টিকেলগুলো কোন দিকে বিক্ষেপিত হচ্ছে। তিনি দেখলেন যে একটা পজিটিভ চার্জ পার্টিকেল ওই তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রে যেদিকে বিক্ষিপ্ত হতো, এই অ্যানোড রশ্মিগুলো ঠিক সেই দিকে বিক্ষিপ্ত হচ্ছে। তার মানে নিশ্চয়ই এদের চার্জ পজিটিভ। তারপরে তিনি দেখলেন যে এখানে চাকা রাখতে গেলে ঘুরে যাচ্ছে, তার মানে এদের মধ্যে কিছু ভর আছে, ভরবেগ আছে, বুঝতে পারছো? তারপরে তিনি বিভিন্ন মেটাল রেখে দেখলেন, এই যা যা এক্সপেরিমেন্ট আগে করেছিলেন সেই এক্সপেরিমেন্টগুলো আবার করলেন। দিয়ে তিনি এখান থেকে কিছু সিদ্ধান্তে আসলেন। কি সিদ্ধান্তে আসলেন? অ্যানোড রশ্মির প্রকৃতি কী? অ্যানোড রশ্মি হলো ধনাত্মক আধানযুক্ত কণার স্রোত। নির্ভরশীলতা, দেখো এই জায়গাটা গুরুত্বপূর্ণ, এইটা, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বললেন যে ক্যাথোড রশ্মি একটা মৌলিক, ক্যাথোড রশ্মি অ্যাকচুয়ালি মৌলিক কণার স্রোত ছিল, কিন্তু এই রশ্মিটা ক্যাথোড রশ্মির মতো মৌলিক না। মানে বিষয়টা বুঝলাম না। মানে আমি ওইখানে ক্যাথোডের জায়গাতে যে কোনো মেটেরিয়ালই ব্যবহার করি না কেন, E/M অনুপাতটা সেম আসছিল ক্যাথোড রশ্মির ক্ষেত্রে। যে কোনো গ্যাসই ব্যবহার করি না কেন, E/M অনুপাতটা সমান আসছিল। কিন্তু অ্যানোড রশ্মির ক্ষেত্রে তা হলো না। অ্যানোড রশ্মির ক্ষেত্রে যখন আমি গ্যাসকে চেঞ্জ করে দিচ্ছি, তখন E/M এই অনুপাতটার মান চেঞ্জ হয়ে যাচ্ছে। হাইড্রোজেন গ্যাস ইউজ করছি, তখন একরকমের E/M পাওয়া যাচ্ছে। অন্য কোনো গ্যাস ব্যবহার করছি, তখন আর আলাদা রকমের E/M পাওয়া যাচ্ছে। তার মানে এখানে E/M যে অনুপাতটা কিন্তু মৌলিক হলো না, বিভিন্ন মান পাওয়া যাচ্ছে। তার মানে এটা তো বুঝতে পারলাম যে মেটেরিয়ালের প্রপার্টি, মানে গ্যাসের যে অ্যাটমসগুলো আছে সেই অ্যাটমসের প্রপার্টি। তবে প্রত্যেকটা গ্যাসের জন্য আলাদা আলাদা যেহেতু আসছে, তার মানে নিশ্চয়ই আলাদা আলাদা কোনো ধর্ম আছে এদের মধ্যে। বোঝা গেল? যেটা আমরা জানি অলরেডি, যে বিভিন্ন মৌলের মধ্যে বিভিন্ন সংখ্যক প্রোটন থাকে, তো সেই অনুযায়ী অনুপাতগুলো চেঞ্জ হয়ে যাচ্ছিল। ক্লিয়ার হলো? এগুলোর নাম দেওয়া হয়েছিল প্রোটন। কি নাম দেওয়া হয়েছিল এই ক্ষুদ্র কণার নাম? প্রোটন, পজিটিভ চার্জ পার্টিকেল, তাই জন্য এটা নাম দেওয়া হয়েছিল প্রোটন।
হাইড্রোজেন গ্যাস যখন ব্যবহার করা হয়েছিল, সাধারণ হাইড্রোজেনের তো আবার 3টা আইসোটোপ আছে আমরা জানি। তো আমি প্রোটিয়াম মানে সাধারণ হাইড্রোজেনের কথা বলছি। সাধারণ হাইড্রোজেন যখন ব্যবহার করা হলো, তখন দেখা গেল যে এর ক্ষেত্রে E/M এর অনুপাত, একটা E/M এর অনুপাত সব থেকে বেশি হচ্ছে, এবং এর থেকে বেশি E/M পাওয়া যাচ্ছে না। কি বুঝতে পারলাম আমি কি বললাম? সাধারণ হাইড্রোজেন যখন ব্যবহার করা হলো, তখন এই যে E/M এর একটা মান সব থেকে বেশি হচ্ছিল, এবং এর থেকে বেশি E/M পাওয়া যাচ্ছিল না। সরি, সব থেকে বেশি নয়, সব থেকে কম হচ্ছিল। তো E/M এর মানটা যদি সব থেকে কম হয়, তার মানে নিশ্চয়ই মাস সব থেকে বেশি। পুরো টার্মটা যদি কম হয়, তাহলে মাস সব থেকে বেশি হয়ে যাচ্ছে। তার মানে সব থেকে বেশি ভর বিশিষ্ট একটা পার্টিকেলের সন্ধান পাওয়া যাচ্ছিল। ঠিক আছে, এরই নাম দেওয়া হয়েছিল প্রোটন। এর চার্জ ছিল পজিটিভ। ক্লিয়ার? এই তড়িৎ ক্ষেত্রে এবং চৌম্বক ক্ষেত্রে পজিটিভ চার্জ পার্টিকেলের মতো রিয়াক্ট করছিল। এর যে E/M অনুপাতটা, তার মান মনে রাখবেন 9.58 ইন্টু 10⁻⁷ কুলম্ব পার কেজি। E/M অনুপাতগুলো কিন্তু মুখস্থ রেখাও, খুব গুরুত্বপূর্ণ মানগুলো, কারণ এইখান থেকেই পরবর্তীকালে সেই চার্জগুলোকে পাওয়া গেছিল। ওকে, তো এখানে ওই আবার মিলিকান অর্ডার অফ এক্সপেরিমেন্ট, সেখান থেকে ইলেকট্রনের চার্জ আলাদা যেমন বেরিয়েছিল, এখান থেকেও প্রোটনের বেরিয়েছিল। জায়গা দেওয়া আছে, হ্যাঁ এখানে দেওয়া আছে 9.58 ইন্টু 10⁻11 কুলম্ব পার কেজি। এটা হচ্ছে E/M অনুপাত। বিজ্ঞানী রাদারফোর্ড এর নাম দিয়েছিলেন প্রোটন। কে নাম দিয়েছিলেন এর নাম? বিজ্ঞানী রাদারফোর্ড। ওকে, প্রোটনের আধান কত হবে? ইলেকট্রনের আধান সমান 1.602 10⁻⁻19 বাট উইথ পজিটিভ সাইন। প্রোটনের ভর কত হবে? প্রোটনের ভর হচ্ছে, বের করা হয়েছে 1.6725 ইন্টু 10⁻27 কেজি -27 কেজি। এটা হচ্ছে প্রোটনের ভর, মুখস্থ করে নেবে। 1.6725, এই 4 ঘর পর্যন্ত মুখস্থ করবেই, আমি বলছি করবে। বিভিন্ন জায়গায় 1.67 করে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এই তুমি 4 ঘর মুখস্থ করবে, ডিফারেন্সটা মনে থাকবে। প্রোটনের ব্যাসার্ধ এটা হচ্ছে 1.2 ফার্মি, তার মানে 1.2 10⁻⁻15 মিটার। আগেরটা মিটার লিখেছিলাম, লিখেছিলাম। ওকে, তাহলে অ্যানোড রশ্মি বা ক্যানাল রশ্মি, যেটাকে নাম দেওয়া হয়েছিল, গোল্ডস্টেইন নাম দিয়েছিলেন, সেটা অ্যাকচুয়ালি কী জিনিস? সেটা হচ্ছে প্রোটন কণার স্রোত। ঠিক আছে, এবং বিভিন্ন মেটেরিয়ালের ক্ষেত্রে বা বিভিন্ন গ্যাস অ্যাটমের ক্ষেত্রে এর মানটা বিভিন্ন আসছিল। ওকে, আচ্ছা এতদূর পর্যন্ত ঠিক আছে। নিউট্রন, ইলেকট্রন আর প্রোটন আবিষ্কার হয়ে গেল। তো ইলেকট্রন তো নেগেটিভ, প্রোটন তো পজিটিভ, তার মানে চার্জ নিস্তড়িত। এতদূর পর্যন্ত কোনো সমস্যা হলো না, তার মানে অ্যাটম নিস্তড়িত। কিন্তু এখানে আরও একটা সমস্যা দেখা দিল। কী সমস্যা দেখা দিল বলো তো? এখানে যে সমস্যাটা দেখা দিল সেটা হচ্ছে যে একটা অ্যাটমের ভর সেটা কি হওয়া উচিত? প্রোটন আর ইলেকট্রনের ভরের সমান হওয়া উচিত, মানে যোগফলের সমান হওয়া উচিত। যতগুলো প্রোটন আছে প্লাস যতগুলো ইলেকট্রন আছে, মোট ভরটাকে যোগ করতে গেলে একটা অ্যাটমের ভর হওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে না, অ্যাটমের ভর এর ডবলের সমান বা তার থেকেও বেশি হয়ে যাচ্ছে। দেখো, প্রোটনের ভরের কাছে ইলেকট্রনের ভর নগণ্য, কিছুই না। আমি যদি এরকমভাবে তোমাকে দেখাই যে মাস অফ প্রোটন is nearly equals to 1836 times of mass of electron, মানে একটা ইলেকট্রনের ভরের 1836 গুণ হচ্ছে প্রোটনের ভর। বুঝতে পারছো? তোমার ভরে 1836 গুণ ভর সম্পন্ন কোনো পার্টিকেল আছে, তাহলে তুমি তার কাছে কিছুই না। তো সেই অনুযায়ী কিন্তু আমরা ইলেকট্রনকে প্রোটনের নিরিখে যদি দেখতে যাই, তাহলে আমরা ধরে নেব যে এর ভর নগণ্য বা ভরহীন, এরকম বলা যেতে পারে, ওর ভর নেই। তার মানে আমি এরকম বলতে পারি যে একটা অ্যাটমের ভর মানে হচ্ছে টোটাল প্রোটন যা আছে তার ভরের সমান, এরকমটাই হওয়া উচিত ছিল। কিন্তু কি বলতো, হাইড্রোজেন, সাধারণ হাইড্রোজেন, এর ক্ষেত্রেই একমাত্র প্রোটনের ভর এবং অ্যাটমটার ভর সমান হলো, কারণ হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ইলেকট্রন ছিল নগণ্য ভর এবং একটা প্রোটন ছিল। কিন্তু বাকি হাইড্রোজেন ছাড়া বাকি যে মৌলগুলো আছে, তাদের যে প্রোটনগুলোর ভরের সমষ্টি, সেটা অ্যাটমের ভরের সমান হচ্ছে না। বিভিন্ন এক্সপেরিমেন্ট থেকে যেগুলো বের করা হয়েছে তার সাথে মিলছে না। কারণ বাকিগুলোর ক্ষেত্রে কী ছিল বলো? প্রোটন ছিল, প্রোটনের সাথে নিউট্রনও ছিল, আর আমরা তো নিউট্রন এখন আবিষ্কার করিনি। তো এই যে ভরের একটা অমিল চলে আসলো, সেখান থেকে ধারণা করা হলো তাহলে নিশ্চয়ই এর মধ্যে আরও কোনো পার্টিকেল আছে যার চার্জ শূন্য হবে, কারণ চার্জ নিয়ে তো আর কোনো খেলা নেই। ইলেকট্রনের চার্জ হয়ে গেছে, প্রোটনের চার্জ মিলে গেছে, তার মানে যার চার্জ শূন্য হবে কিন্তু ওর ভর থাকবে। এটা ভবিষ্যৎবাণী করে গেলেন বিজ্ঞানী রাদারফোর্ড। তিনি বলে গেলেন, বিজ্ঞানী রাদারফোর্ড অনুমান করে গেলেন যে এই রকম ধরনের একটা পার্টিকেলের সন্ধান ভবিষ্যতে পাওয়া যাবে,
যেটা যার ভর থাকবে কিন্তু চার্জ শূন্য হবে। ঠিক 12 বছর পর রাদারফোর্ডের স্টুডেন্ট বিজ্ঞানী চ্যাডউইক বা স্যাডউইক ইংরেজি নাম CHADWICK, স্যাডউইক, বিজ্ঞানী স্যাডউইক, তারই স্টুডেন্ট, তিনি এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণ করে দিলেন হ্যাঁ এই যে কণাটা বেরাচ্ছে এই কণাটাই হচ্ছে সেই কণা যেটা রাদারফোর্ড বলে গেছিলেন, এবং তার নাম হচ্ছে নিউট্রন। নিউট্রাল যেহেতু চার্জ নেই সেখান থেকে নামটা নিউট্রন। তাহলে বিজ্ঞানী স্যাডউইক নিউট্রন আবিষ্কার করেছেন, তবে ভবিষ্যৎবাণী করে গেছেন কে? রাদারফোর্ড। ওকে, এবার এই নিউট্রন কিভাবে আবিষ্কারটা হলো? নিউট্রন আবিষ্কারটা কিন্তু এই ডিসচার্জ টিউবের মাধ্যমে হয়নি। কেন হয়নি? ডিসচার্জ টিউবের মাধ্যমে নিউটনকে কেন আবিষ্কার করলো না, অন্য কোনোভাবে আবিষ্কার হলো? তার কারণ দেখো, ডিসচার্জ টিউবটাতে মেইনলি যে পার্টিকেলগুলো আবিষ্কার হয়েছে সেই পার্টিকেলগুলো চার্জ আছে, হয় নেগেটিভ নয় পজিটিভ, এবং তার নিরিখেই কিন্তু এক্সপেরিমেন্টটা করা হয়েছিল। হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছিল, পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে পজিটিভ যাওয়া আসা করছিল, কিন্তু নিউট্রনের তো এরকম কোনো চার্জই নেই, তাহলে নিউট্রন ভোল্টেজের উপর ডিপেন্ড করবে কী করে? কি বুঝতে পারছো আমার কথা? সেই জন্য নিউটনের আবিষ্কারটা কিন্তু এই ডিসচার্জ টিউব দিয়ে হয়নি। নিউটনের আবিষ্কার বিজ্ঞানী স্যাডউইক কীভাবে করেছিলেন? বেরিলিয়াম ধাতুর পাতকে আলফা কণা দিয়ে আঘাত করেছিলেন। কোন ধাতু বললাম? বেরিলিয়াম ধাতু। ডাইরেক্ট কি বেরিলিয়ামই মানে স্বপ্ন দেখেছিলেন যে বেরিলিয়ামকেই করতে হবে? বিভিন্ন ধাতু এক্সপেরিমেন্ট করেছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্যটা বেরিলিয়াম। তো বেরিলিয়াম ধাতুকে তিনি আলফা পার্টিকেল দিয়ে, তেজস্ক্রিয় রশ্মি আলফা পার্টিকেল, আলফা রশ্মি, তা দিয়ে আঘাত করলেন এবং দেখলেন এখান থেকে এক ধরনের কণা নির্গত হচ্ছে, এবং সেই কণাটাকে নিয়ে তিনি এক্সপেরিমেন্ট করে দেখলেন যে এর চার্জ শূন্য এবং এর ভর প্রায় প্রোটনের ভরের কাছাকাছি। তো সেই এক্সপেরিমেন্টে এতটা আমাদের যাওয়ার দরকার নেই, আমি জাস্ট যতটুকু তোমাদের প্রয়োজন আছে সিলেবাসের পয়েন্ট অফ ভিউ থেকে ততটুকু আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, পরবর্তী ইলেকট্রন প্রোটন তো ছিলই, কিন্তু ভর এবং আধানের কিছু অমিল ছিল। আধানের নয়, ভরের কিছু অমিল ছিল। পরমাণুর ভর কেবল প্রোটনের ভরের চেয়ে বেশি হতো। সমস্যা এটা। পরমাণুর মধ্যে তাহলে আরও একটা নিস্তরিত কণা থাকা উচিত, ভবিষ্যৎবাণী হয়ে গেল। কে করলেন? বিজ্ঞানী রাদারফোর্ড ধারণা দিয়ে গেলেন। বিজ্ঞানী জেমস স্যাডউইক বেরিলিয়াম ধাতুপাতকে আলফা কণা দ্বারা আঘাত করেছেন। বিক্রিয়াটা এরকম দেখো, বেরিলিয়াম কত হয়? 4, 9, একে আলফা কণা দ্বারা আঘাত করলেন, হিলিয়াম-24, এটা আলফা কণার সংকেত। আঘাত করার পর তিনি কী পেলেন? কার্বন এবং এক ধরনের পার্টিকেল। কার্বনের হয় 6, 12, তো তুমি মিলানোর জন্য এখানে 0, 1 করো, তো এই যে পার্টিকেলটা বেরিয়ে আসলো সেই পার্টিকেলটা হচ্ছে নিউট্রন। প্রমাণ দিয়ে দিলেন। উচ্চ ভেদন ক্ষমতা সমানে এক ধরনের অদৃশ্য রশ্মি নির্গত হচ্ছিল, মানে এই নিউট্রন কণার স্রোতই নির্গত হচ্ছিল। সিদ্ধান্ত করা হলো তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হচ্ছে না, কারণ চার্জ থাকলে তো বিচ্যুত হবে, তার মানে চার্জ নেই, নিস্তরিত, এবং যার ভর প্রোটনের ভরের সমান। এর ভরটা আমরা মনে রাখবো, এর ভর হচ্ছে এম, নিউট্রন এর ভর হচ্ছে 1.6750 ইন্টু 10⁻⁻27 কেজি। মাথায় রেখো, প্রোটনের ছিল 1.6725 আর নিউট্রনের হচ্ছে 1.6750, ডিফারেন্স বুঝতে পারো? 25-এর গ্যাপ, এরকম মনে রাখো। তো এই নিস্তরিত কণার নাম দেওয়া হয়েছিল নিউট্রন। আচ্ছা, এটাও মাথায় রেখো যে একটা নিউট্রনের ভর নিয়ারলি ইকুয়ালস টু 1837 টাইমস অফ মাস অফ ইলেকট্রন, মানে ইলেকট্রনের 1837 গুণ হচ্ছে একটা নিউট্রনের ভর, আর ইলেকট্রনের 1836 গুণ হচ্ছে একটা প্রোটনের ভর। কোনো কোনো বইতে নিউট্রন আর প্রোটনের ভরকে সমানই বলে দিবে, বিভিন্ন জায়গাতে ধরে নিবে, তার কারণ প্রোটন নিউট্রনের ভরের ডিফারেন্স খুব একটা বেশি নেই আমরা যদি ইলেকট্রনের সাথে কম্পেয়ার করতে চাই। ওকে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে নিউট্রন আবিষ্কার। বিক্রিয়াটা দেখে রাখবে, নিউট্রনের আবিষ্কার। আশা করি কোনো সমস্যা নেই তোমাদের। এই জিনিসগুলো তোমাদের জানার প্রয়োজন ছিল, যে ইলেকট্রন আবিষ্কার হয়েছে কীভাবে, ক্যাথোড রশ্মি কী, অ্যানোড রশ্মি কী। কখনো ক্যাথোড রশ্মির প্রকৃতি যদি জানতে চাই তুমি ইলেকট্রনের প্রকৃতিগুলো বলে দিবে। কে নামকরণ করেছেন এটা কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে অতটা গুরুত্বপূর্ণ হয় না, তবে তোমাদের জেনে রাখা দরকার, ভালো। আচ্ছা, এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ এক্সপেরিমেন্টটা থাকবে, তারপরে চলে আসবে বোরের পরমাণু মডেল। এইভাবে ধীরে ধীরে অ্যাটমিক স্ট্রাকচারটা কিন্তু ইমপ্রুভ করতে থাকবে। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। যারা জেনপাস ইউজি 2025 এর জন্য প্রিপারেশান নিচ্ছিলে তাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাস। এছাড়া যাদের সিলেবাসে অ্যাটমিক স্ট্রাকচার আছে, সেটা নিট, জেই, তোমার বোর্ড হোক, ঠিক আছে, সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 1 সাধারণত সিলেবাসে থাকবে, এটা ক্লাস 11 সেমিস্টার 1। তো সবার জন্যই কিন্তু এই ক্লাসটা ছিল, কারণ সবার জন্যই কমন টপিক। হ্যাঁ, প্রশ্ন করার ধরন আলাদা হয়ে যাবে, জেনপাসের ক্ষেত্রে প্রশ্নের ধরন আলাদা, নিটের ক্ষেত্রে প্রশ্নের ধরন আলাদা, জেইর ক্ষেত্রে প্রশ্নের ধরন আলাদা, তবে কন্টেন্ট বা থিওরি বা বোঝার যে পার্টটা সেটা কিন্তু সকলের জন্য সেম। ওকে, আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।